গল্পের নাম অ্যারেঞ্জ ম্যারেজ। রচনায় অবন্তিকা তিথি। গল্পের তৃতীয় পর্ব। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রের উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের। এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি, তুমি কাঁদছ কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে উঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে। লুক অ্যাট মি। তুলি চায় না। সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাছোড়বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে। নাইবা শুভ্র দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করল তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলি ও কোন সুযোগই দিল না। শুভ্র একটা সময় রেগে গেল। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এল। তুলি ভদ্র শুভ্রের এমন রাগান্বিত রূপ দেখে ভরকে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না। হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করাল। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছ? তুলি চোখে চোখ রাখল। তারপর সোজাসাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাঁতো করে উঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাঁতো করে উঠল। তুলি তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝুলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ? নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কোনটা? তুলির কথা শুভ্রের প্রথমে বোধগম্য হল না, কিন্তু যখন শুভ্র দুইয়ে দুইয়ে চার মেলাল তখন বুঝতে পারল তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসল। তুলি শুভ্রের হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হল। ছ্যাঁতো করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালের চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি কি আমার সংসার করবে? এই জন্যে এত রাগ? ওরে বাবা! তুলি হকচকিয়ে গেল। পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসল। কিছু ভাবল। বুঝল, হিসেব মিলাল। বিয়ে তো হয়েই গেছে তাদের। সংসার করার জন্যে দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজে ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রের জন্যে বিক্ষিপ্ত আচরণ করছে। পড়াশোনায় কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না। শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রের দিকে চায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রের বুকের কাছের শার্ট দু আঙুলে খামছে ধারে। শুভ্র এভাবে কাছে আসলে তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রের সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না। হয়তো পায়, কিন্তু স্বীকার করে না। কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকল আলতো স্বরে, তুলি, শুনছ? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরিকে ছোটায়। তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি। থু। শুভ্র তুলির কপালে চুমু খায়। তারপর আবার কপালে কপাল ঠেকায়।
মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে। আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর, যাবে তুলি। তুলির শরীরটা নৃত্যের ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসল তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলি খুশি হল, কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে আপনার বউ ঘরে তুলবেন কিনা, আমার এসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই, এ কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনাল। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে কোনো পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্যে মিনমিন করে বলল, এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যি তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার। আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্র দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রের ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে। লজ্জায় ইতি অতি চেয়ে হাঁসফাঁস করে, তারপর না পেরে এগিয়ে এসে শুভ্র বুকেই মুখ লুকাল। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবেই বসে আছিস? কিছু বলবি? বললে বল। শুভ্র মিছে রাগ দেখিয়ে বলল, আমি এভাবেই আছি, তুমিও বসে থাকো। মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন, একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝল আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে। মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল। বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসল। তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। আফরোজা শুরুতে শুভ্রের কথা শুনে অবাক হয়েছেন। পরপরই টিপ্পনি কেটে বললেন, এই, তুই না তুলিকে বিয়েই করতে চাসনি? এখন 2 মাসেই এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রের লজ্জা দেখে। তারপর শুভ্রের মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস তাই না? শুভ্র হাসল। মুগ্ধ গলায় মাকে বলল, তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সব আছে যা আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামল। মায়ের জন্যে শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সবদিকে, সবভাবে। আফরোজার মনে কি যে শান্তি বোধ হল। তার রাজা শুভ্রের জন্যে তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেননি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র।
ইয়াজিদ ভাই, তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটাও ভালো চোখে দেখেননি। শুভ্র অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি যাওয়ার আগে উনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিলিস দেখে মানা করতে পারেননি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পড়বে। শুভ্র ভ্রু বাঁকালো। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগন্যান্ট হয়ে যায়? না না। শুভ্রের চালাক মন মায়ের কথার অর্থ ঠিকই ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগল না। তিনি কথা ঘুরালেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শোনে, বুঝতে পারল তার এ কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়। দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রের মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোন কথা বলতে দেখা যায় না। তুলি ছেলেমানুষই করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবু একদিন আফরোজাকে জিজ্ঞেস করল ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা আশা ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না। কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমেই 2 বছরে এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকটা দিন পরের কথা। শুভ্র তখন সবেই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করল, আম্মু আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত অ্যাপোসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিছে হাসার ভান করলেন। বললেন, না তো। আমি মন খারাপ করব কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করল। আজ কয় তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে। হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন। শুভ্র পেছনে থেকে চেঁচাল, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি। তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাঠা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জোরতা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন। কম্পিত গলায় বললেন, আব্বা, কেমন আছো? ভেতরে আসো। দাও দাও, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে। গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি। কারো উপর বোঝা হইনি কোনোদিন, আর হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন, এগিয়ে এলো শুভ্র। মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানাজান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা।
আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শুনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায়, শুভ্রের দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়ি নিয়ে আসেন সিদ্দিক সাহেব। অতপর সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন। হাতের মিষ্টির ব্যাগটা সোফা টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রুকুচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করল শুভ্র। শুভ্র মনে মনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছনে কারণ আছে। ভেবো না আমি সব মেনে নিচ্ছি, বানিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্রের দিকে চেয়ে বললেন, শুভ্র, 2 কাপ চা করে আনবি তুই। শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক। শুভ্র ভ্রুকুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতির স্বরে বলেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্যে। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাব না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন, পুরনো ক্ষত মাফ করতে তোমার বাসায় আমি আসিনি। এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম। আসলে এসো, না আসলে নাই। তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনো থাকবে সেটার আশাও নেই। শুভ্রের মধ্যে চা করে নিয়ে এলো। ট্রেটা সোফা টেবিলের উপর রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনোদিন, শুভ্র। চা ফেলে দিও। আসি। শুভ্র নানাজনের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগেই আফরোজা শুভ্র বা হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল। অতপর বলল, এসব কি ধরনের ব্যবহার উনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল। তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিল তোমরা, বাচ্চা এবর্ষণ করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুজে ও বাড়ির সব কথা সহ্য করো, বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা। আমরা কাল তোর নানার বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরো 5টা কথা শোনাক, তুমিও শুনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায় কি হবে? বেশি, মরে যাব। আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রের কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগল না। সে কিছুক্ষণ মায়ের দিকে হা করে চেয়ে থাকল। পরপর দরজায় ঘুষি দিয়ে রেগেমেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রের সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্রের রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলে শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো।
তুমিও যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দেই। সারাদিন রোগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলল, তুমি মিথ্যা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র, চল না, বিয়েতে যাই আমরা। না মা, আমি যাব না। শুভ্র স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এতদূর অবধি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, তবুও যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ, তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র, সেটার অপরাধবোধ থেকে সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই, সেই বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে, সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন। বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়। শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন। কিছুক্ষণ নীরব থেকে তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি, আর যাইনি কখনো। কেউ বলেইনি যাওয়ার জন্যে। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত। না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে বলল, কাল যাচ্ছি আমরা। পরশু বিয়ে খেয়েই চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন। আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্র মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, এখনো মায়ের কোলে ঘুমায়। হেসে হেসেই শুভ্রের রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজল। হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ। তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাস্যমুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখেই হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্রের রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকল। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসল। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইল। তুলি শুভ্রের ঘরের চারপাশ চোখ ঘুরিয়ে দেখে আবার শুভ্র দিকে চাইল। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত? এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল, এটা আমারই ঘর। শুভ্র হাসল। মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই অবশ্যই। তা কি খাতিরদারি গ্রহণ করবেন? অধমকে জানান। তুলি চুলটা হাওয়া উড়িয়ে দিয়ে বলল,
আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না টিপ্পনি কেটে বলল। গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু। হাউ ইজ দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখব কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেওয়া হবে, কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকাল। পরপর বসা থেকে উঠে 2 কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে। আপাতত চাই এনাফ। ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো। তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রের বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল। অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলো সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলিও এবার হার মানল। শুভ্র গলায় হাত গলিয়ে দুহাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসাল। তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাব্বাহ, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থও মেপে দেই, চলো। 47। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকাল। না বুঝে জিজ্ঞেস করল, কি 47? ওই যে বললেন লেন্থও মাপবেন, লেন্থও 47 আমার। শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানে রে এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল। টি শার্টটা টেনেটুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাব। আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো। সঙ্গে আরেক চুলোয় বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা। সেটাই হালকা তেল দিয়ে ভাজল। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফতাফত আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে। এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হা করে শুভ্রের রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলি চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ। আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের। তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমিই রান্না করি। আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচণ্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্র এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ ছেড়ে ছুটবে। তুলি মনেমনে একটু ভয়ও পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোন ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে। যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, শুভ্র ছেড়ে দিবে। হয়তো দিবে। তুলি নিজের উল্টো পাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হল। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেন ঘটে। তুলি থমকে গেল। তুলি থামে। তারপর চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রের কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রের বাহু চেপে ধরে বলে, স্যার, এদিকে ফিরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ সেরে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রের বুকে ডান হাত রাখল। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে তাকাল। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামল। গলা ভিজিয়ে হঠাৎ করেই জিজ্ঞেস করল, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যি করে বলুন আমায়।
শুভ্র এ ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছ। পরপর তুলির আগ্রহ দেখে বলল, যতটা ভালোবাসলে নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন ততটা পছন্দ করেন। তুলি শোনে আর থমকে যায় কিছুক্ষণের জন্যে। পরপর আবার আরও একটা প্রশ্ন করে, আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপল যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারল তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামল। তার ডান হাতটা তুলির গালে রাখল। গরম হাতটা গাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিঁড়িতে বসেনি। আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমিই আমার প্রথম এবং তুমিই শেষ। শুনেছ? তুলি শোনে। গলাটা কাঁপল বোধহয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরল। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোপুত হয়েছে। শুভ্র হাফ ছাড়ল। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্যে কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা। অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন। তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ এ বাড়ি আসুক। কয়টা দিন গেলে নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল, জলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়েচেড়ে দিল। তারপর কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ওহ গড! দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতাটা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনল। আফরোজা পেছনে উঠে বসলেন। তুলি সামনে আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে। কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছনে থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন। তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে আর? মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুভ্র এবার তুলির দিকে চাইল। আর বলল, খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাফ ছাড়ল। মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জোড়াল। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন। ঘুমিয়েই পড়েছেন বোধহয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরল। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্র দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখল। না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রের দিকে চাইল। শুভ্র এক হাতেই গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না। শুভ্র আস্তে কণ্ঠে বলল, বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম। সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি? 2 সপ্তাহ 14 ঘণ্টার উপোস আমি। তুলি তুলি বুঝল না শুভ্রের কথা। কি গুনল শুভ্র? তুলি প্রশ্ন করল, 2 সপ্তাহ 14 ঘণ্টা মানে? শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে, সাজেকের সেই রাতের কথা ভুলে গেছো?
বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না। এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রের এমন বেলজ্জ কথা শুনে কেসে উঠল। থতমত খেয়ে বলল, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্যে দিব? তোমার জন্যে। বউ না তুমি আমার। শুভ্র একের পর এক বেলজ্জ কথা বলছে, আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলজ্জ কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন, তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও প্লিজ চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! জন্মের পর শুভ্র নানাবাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানাবাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজোরিতে আসতে হল। শুভ্র চৌধুরী বাড়ির গেইটের সামনে দাঁড়াল। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানাবাড়ি খুব বিশাল। 20 ডিসিমেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে। আরেকটা পুকুরে জাল ফেলা। বাগানও আছে। তুলি এসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে ঘিরে ধরল। পেছনে পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞেস করলেন। আফরোজার কথায় কি বলার আছে? সে তো মাতোরা বাড়ির সবার আচরণ দেখে। এক পর্যায়ে সবার নজর গেল শুভ্র উপর। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করল। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন। শুভ্রর মুখটা আদর করে দেখলেন। তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে। তা আপা, ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন, তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করল। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়াল। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর কথাটা বলার সাথে সাথে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির উপর পড়তেই আপাদমস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকে আরও বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগল না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরল। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্যে কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসল। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখল। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করল, স্যালাইন কি সবসময়ই দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সব সময়। তাই বেশিরভাগ সময়ে স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখল।
জ্ঞান নেই খোদেজার। কাউকে এখন চিনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা আমি আফরোজা আসছি গো। শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শুনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা ও শুভ্র, তোমার নাতি আমার ছেলে। শুভ্র এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্র গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, আম্মা ও তুলি। শুভ্র বউ, দেখো তোমার বউ পছন্দ হইছে কিনা। ও আম্মা, শোনো তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন। মুখ দিয়ে গঙ্গানি বের হল শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চির যৌবনা করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজনে খাবার দাবারের আয়োজন করা হল। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছ তবে? এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসল। শুভ্র জানামতে সবকিছু এখন অবধি ভালোই চলছে। তবে আসার পর থেকে নানার সঙ্গ দেখা হয়নি একবারও শুভ্রর। শুভ্র বুঝে দেখা না পাওয়ার পেছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়। তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে ঝুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখল। এই শুভ্র সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হল? কোন কুলক্ষণে যে রাতের কথাটা তুলি তুলেছে, নিজের উপরই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পে মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকল বলে। ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে। ছি। তুলির বুকটা কাঁপছে, ধুরধুরু করে। কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্রর? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডু খেলছিল। হঠাৎ একটা মেয়ে এলো। তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসল, তুমি শুভ্রর ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকা এমন প্রশ্নে কিছুটা বিব্রত হল। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মধ্যে। যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো। বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোর আম্মুকে। হিয়া খামোকা বকা খাচ্ছে দেখে তুলিই বলল, হিয়া আমরা পরে খেলব, হু। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছ। হিয়া শুনল না। বাকি বাচ্চারাও তেমনই শুনল না। হিয়া নাছোড়বান্দার মতো বলল, কাকি এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব প্রমিজ। তুলি হাসল, বলল, ঠিক আছে এই চাল শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখল। তারপর আবারও প্রশ্ন করল, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হল। লুডু খেলা পোজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করল, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়।
তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হল। কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন। প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ, সেটাই। আগে চয়েজ ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ঢাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো। এম আই রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জলে গেল মনে হল। তুলি খেলা কোনোরকম শেষ করে উঠে দাঁড়াল। তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছা ভাবো। আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়েই তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজেন্ট ম্যাটার। কথাটা বলে তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকেই দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনাল, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না। সোজা শুভ্রের পাশে বসে সরাসরি প্রশ্ন করল, আপনার সঙ্গে এ বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করল। তুলি লম্বা করে শ্বাস ফেলল। রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে। আপনি চিনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানাবাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারল শুভ্র যেখানে তানিকে চিনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করল। বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলব। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝল শুভ্রের কথার ধাঁচ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথা টথা হয়নি। আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল। দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোন ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারত। দ্যাটস মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো। আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়াল। চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসল। তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরল তুলিকে পেছনে থেকে। সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ। আজ এই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাগ। তুলি অমন স্পর্শে কেঁপে উঠল। কাঁধে শুভ্রের খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করল। মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল। গভীরভাবে কাঁধে চুমু খেল একটা। অনুভব করল তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ড্যান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেলল। জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে। আমি পারব না। ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তুলি, আম ইউর হাজবেন্ড। আমার সামনে কিসের ছি? তবুও। ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন। শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে। কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার। তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে। নিজের থেকে শুভ্রকে আলগা করে বলল,
আমি পারব না। অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেয়ায় ভেতরে ভেতরে ব্যথিত হল। সঙ্গে অপমানিত হল। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই। তাই শুভ্র সব ভেবে আর জোর করল না তুলিকে। মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে। না হলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়ত না। তুলি দোটানায় পড়ে গেল। কি করবে বুঝতে পারল না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জলে উঠায় চোখ খুলল সে। শুনতে পেল গান বাজছে। আঙ্গে লগাদের মোহে রঙ্গ লগাদেরে, অঙ্গ লগাদের, মোহে রঙ্গ লগাদেরে, মেং তোহ তেরি যোগ নিজা, তু যোগ লাগাদেরে। শুভ্র গানটা শুনেই অগোচরে হেসে উঠল। বিছানা থেকে উঠে বসল। মুখে ইচ্ছে করেই রাগ ভাব ধরে রাখল। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছুল না। রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল। যোগ লগা দেরে, প্রেম কা রোগ লগা দেরে, মেং তোহ তেরি যোগ নিজা, তু যোগ লগা দেরে। তুলি পেছনে থেকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রের বুকে দুই হাত ঘুরিয়ে ঝাপটে ধরল পেছনে থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙ্গিয়ে আবারও এগিয়ে এল। রাম রতন ধন, লগন মগন মন, তন মোরা চংদনর, উজলি করি প্রীত প্যাস্ত, রঙ্গ লগা দেরে। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রের সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবার সোজা করে ফেলে। তুলি দুহাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। আং লগা দেরে, মোহে রাং লাগা দেরে, মেং তোহ তেরি যোগ নিজা, তু যোগ লাগা দেরে, গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল। হেঁটে বিছানার পাশে এসে দাঁড়াল সে। তুলি নেচে শুভ্র মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দুহাতে ঝাপটে ধরল শুভ্রকে। পিঠে চিমটিও কাটল একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্র ঠোঁটে আঙ্গুল রাখল। তারপর আঙুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে তুলি গাইল। রাত বংজর ভি সি হইং, কালে খংজর সি হইং, রাত বংজর সি হইং, কালে খংজর সি হইং, তেরোহ সিনে কিলো, মেরে অংদর ভি হইং, তু হবা দেইশস, তোহ মেরা তন জল। শুভ্র তুলির চোখের দিকে চাইল। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। দুহাতে কোমর পেঁচিয়ে ধরে তুলির। তুলিও বাকি গান শেষ করল একে অপরের চোখের দিকে চেয়ে। জলা দে রে স্যাং জলা দে র, মোহে রাং লাগা দে র, মেং তোহ তেরি যোগ নিজা, তু যোগ লাগা দে রে। গান শেষ হল। অথচ এখনো দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসাল। নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখাট্টা জীবনে আসার জন্যে। তুলি শুভ্র চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে। হেসে ফেলল শুভ্র। উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাজাকোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করল, বাকি দুটো উইশ? শুভ্র তুলির উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্যে তোলা রইল।
তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসল। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেল। শাড়ির আঁচল সরানোর আগে ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকাল। অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো, শিখিয়ে দিই। কথাটা বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তুলির গলায় ঠোঁট ছুঁতেই দুহাতে তুলি আগলে ধরল শুভ্রকে। মানুষটা যখন ছয়, তুলির এত কেন ভালো লাগে। অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিন ঘিন করে। অথচ স্বামী শুভ্রের প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো, বলে হালকা হেসে তুলির কপালে চুমু খেল। অতপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দম্পতির রাতটা কাটল অত্যন্ত সুখে, আনন্দে। রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রাধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন বাড়তি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্র কথা শুনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরুনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না। তুলি রান্নাঘরে ঢুকবে তখন কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙল শেষ অবধি। আফরোজা তো ছেলে বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাটছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এ বাড়ির জামাই হলে আব্বার রাগ পড়ত না। যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল নিজেই পোড়ালো আফরোজার আপা। এই বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এ বাড়ি আসার জন্যে। আমি তাও এবার বলে আনালাম। আর কি আনব? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার? দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না। সোজা শুভ্রর সামনে দাঁড়াল। অতপর বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ? কেন? আম্মুকে কিছু বলবেন না, আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্যে। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এ বাড়ি আনাবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানাবাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন, শুভ্র মানা করতে পারেনি। রাগে শুভ্রর চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না। কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে। কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে।
তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্যে, কিন্তু না, কেউই আসেনি। শুভ্র বুঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জলে পুড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও এমবিবিএস পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রিও করার ইচ্ছে। শুভ্র এরই মধ্যে এমডি করেছে ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্র জন্যে। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখল, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্যে ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র, ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কেল। সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময়ই কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি। তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল নাকি তৈরি করছো? জি বাবা। অন্যের চাকরি আর কত? নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক। তবে সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে করছি, বাকি টাকা শর্টপোড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। ওক। তবে টাকা লাগলে আমাকেও বলো। চেষ্টা করব সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনই আচার ব্যবহার। মেয়ের জন্যে একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্রর সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসল খানিক। বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্রপুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলি এর ভক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু পোড়ায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিবে। তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্যে দুজন আছে, শুভ্রর আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে।
তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি ওখানে ছয় এখানে ছয়। তুলি হাসল। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্রের প্রথম অক্ষর সাইন্ড দেওয়া, লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পরল আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রের মনমতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্র সামনে। তুলি ধীর পায়ে এগুচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখল। পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসল। ইয়াসমিন তুলিকে শুভ্রের পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসল। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসছে তুলির লাজুক বর। হ্যাঁ, ইয়াজিদ বললেন। আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগুনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি। আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি, আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাবো। কি বল তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকাল। তুলি হাসছে মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসল। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবায়ের, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদ ঘুরে আসো। যাও। জোবায়ের হেলেদুলে এসে শুভ্রের হাত ধরল। বলল, চলো দুলাভাই। আপু আসো আসো। শুভ্র জোবায়েরকে কোলে তুলে নিল। জোবায়ের এতেই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই। নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল। বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জোবায়েরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলি সামনে ছাদের দিকে এগুচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরুতেই জোবায়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্রের দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো। আই এম গিভিং ইউ গাইজ প্রাইভসি। এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জোবায়ের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করল, ও প্রাইভসি দেওয়া শিখল কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড। এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসল। বলল, সেদিনের জোবায়ের আজকে আমাদের প্রাইভসি দিচ্ছে। ভাবা যায়, আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরত। তুলি হাসল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছরে কেটে গেছে না। তুলি শুভ্রকে দেখে। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্রের বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি অ্যান্ড অ্যাকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর তারপর আবারও যাব সাজেক হানিমুন। তারপর 2 থেকে 3 হয়ে ফিরব আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয়? ছেলে না? তুলি জিজ্ঞেস করল। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ।
শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্যে চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবায়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্রের এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হয় হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়িই পরতে হবে। তাই তুলি শুভ্রের পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখল। বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠাল। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়। সবাইকে বলছিল কোন দিকে কোন জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করল। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর। শুভ্র হাসল। লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্রের বেস্ট বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসল। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথামতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করল। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্র ফোনে পাঠাল। শুভ্র তুলির মেসেজরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হল ভীষণ। মনে মনে কল্পনা করল বিয়েতে এই শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লে করল, বেস্ট ওয়ান। শুভ্র, জ পারফেক্ট ওয়াইফ। তুলি হাসল। তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু, এই শাড়িটাই নেই। আফরোজা হেসে উঠলেন। বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকার সহ মেকআপ প্রসাধনী সামগ্রীও কেনা হল। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই। মনে মনে ভাবছে আগের আগদই ঠিক ছিল। কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির কাছে। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথায় এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একঘেয়ে জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্রের কলটা তখনই এলো। তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্রের একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরল। লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসল। ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার আজ এত প্রতিভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, স্বভাব কামাচ্ছি শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকত বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্র মতে, হাসব্যান্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক? অবশেষে তুলির ডাক বদলেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনোক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরও এক্সট্রা ভাবে স্বভাব কামাবো তোমাকে দিয়ে।
তুলি অবাক হওয়ার ভান করে বলল, কিভাবে? শুভ্র দুষ্টু হাসল। বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং তুলি। শুভ্রের এমন কথাতে তুলি লজ্জা পেল বোধহয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনও সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর নাইট, এসব শুনতেই পারে না সে। শুভ্র এসব ভেবে হাসল। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট বলুন তো? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, তবে 5 দিন পর পর। তুলি বলল, ও আচ্ছা, তাহলে এত বছর কি ছিল? শুভ্র এবার হাসল, জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি। কিন্তু সামনে যে রাতটা আসবে না, সেটা আলাদা রকম, একদম আলাদা রকম। তুমি প্রপারলি আমার জন্য বউ সাজবে, আমরা শত লোকের সামনে কবুল বলবো, আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে, আমি আসবো, অতপর ঘোমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো, মাশা আল্লাহ। তখন তুমি লজ্জা পাবে। তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত ধরে, দুজন দুজনকে দেখব আর কথা বলবো। শুভ্রের মুখ থেকে তুলি কথা কেড়ে নিল। শুভ্র হাসে, কৌতুক করে বলল, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটায় শুধু কথাই বলবো, আর কিছু না, তাই না? তুলি শুভ্রের কথার ধরনটা বুঝতে পেরে হেসে উঠল। এখনও এত দুষ্ট কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্রও হাসল। তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করল, তারপর আজকে সারাদিন কি করলেন বলুন? এভাবেই তাদের মাঝে আরও নানান রকম কথা চলতে থাকে। আজ তুলির হলুদ সন্ধ্যা, ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। তুলিকে আজ সবুজের পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে, মেহেন্দি হ্যাঁ রাচনেওয়ালি, হ্যাঁ তো মেয়ে গেহরি ল্যালি। এই গান চলছে পুরো অনুষ্ঠান জুড়ে, আর সবাই সেই গানের সঙ্গে গুনগুন করছে। একটা সময় অপেক্ষার প্রহর শেষ হলো। হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমে চুমু বসালেন মেয়ের কপালে। তারপর তুলির 2 গালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা, স্বামী সোহাগী হ মা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল, সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্রের খোলস ভেঙে অশুভ শুভ্র হওয়া, তুলিকেও শুভ্রের সামনে খোলা বইয়ের মতো হওয়া, সব কিছুই এখনও তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবেই কবুল করতে যাচ্ছে। এবার শুভ্রের বাসায় তুলির একটা ছোট্ট সংসার হবে। শুভ্রের কথা মতো সেই সংসারের রানী হবে তুলি, আর শুভ্র হবে রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা আনন্দে ভরে গেল। গলা শুকিয়ে যাচ্ছে, অদ্ভুত রকম এক তৃষ্ণায় তুলির। অতঃপর একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীরে এক ফোঁটাও জায়গা বাকি নেই যেখানে হলুদ দেওয়া হয়নি, সবখানে কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, উফ, বিয়ে মানেই এক গাদা হলুদে ডুবে যাওয়া, ডিসগাস্টিং। অতঃপর তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদের মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা রয়েছে। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধ হয় একটু কম পড়েছে শালিকা, আরও লাগানো উচিত। শুভ্রের কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকালো। শুভ্র ভিডিও কলে, তুলি লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢেকে নিল। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলতে লাগলো, খুব লুকিয়ে পড়েছ তুলি, তাই না? আমরা তো কেউই তোমাকে দেখতে পারছি না। শালিকারা, আপনারা কেউ দেখেছেন আপনাদের প্রিয় বোনটিকে? সবাই একসঙ্গে জোরে
হেসে উঠল আর বলল, না দুলাভাই, আমরা তো আপুকে দেখিনি। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানোর অবস্থায় হেসে ফেলল। তুলির দেখা দেখি সবাই হেসে উঠল। হলুদের এই অনুষ্ঠান চলছে। হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। চলবে।